দেখা যাচ্ছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কারো একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়েছে, ফলে যারা জাদ্রেল অভিনেতা তাদের কি কোথাও একটা গিয়ে এতে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডের যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, সেই অডিয়েন্স গুলো কিন্তু হলে আসছেন না। আমি সাধারণ দেখতে গেছিলাম এতে নবীনাতে যে আমি এনজয় করেছি, আমি মাল্টিপ্লেক্সে কিছু ছবি দেখেছি, সেখানে সেই এনজয়মেন্টটা করি। আর আমি বিজ্ঞান ক্লাবের থ্রু দিয়ে শ্মশানে মরা পড়াতাম। বাড়িতে আমাকে যদি বলতো, মা বলতো যা ওখান থেকে 1 কাপ চিনি নিয়ে আয়, তো আমি গিয়ে বলতাম, মা বললো রূপমের বাড়িতে 1 কাপ চিনি নিয়ে আয়। আমার সিনিয়র হচ্ছে আশুতোষ রানা, কুমুদ মিশ্রা, মুকেশ তিওয়ারি, আমার ব্যাচে সোহানন্দ কিরকিরে। আমি গিয়ে দিলাম, আমি তো হিন্দিটাই জানি না। ম্যাক্সিমাম দর্শক আমার মনে হয় যাত্রাকে খুব নিচু চোখে দেখে। সরি, এটা একটু বিপ করে দেবে। তো সালমান খান হাফ প্যান্ট পরে টি শার্ট পরে ক্যামেরার সামনে চলে আসবে। সালমান খান ওয়াক করে হাফ প্যান্টের টি শার্ট পরে আমাদের সাথে কথা বলবে, কিন্তু যখন ক্যামেরা দেখবে দে আর সো এক্সপিরিয়েন্সড কি ক্যামেরা কোথায় আছে মানে চোখে না দেখলে ওরা বুঝতে পারে ক্যামেরাটা আছে। বাঙালিদের একটা গাত্রোদ্দাহ আছে যে বাংলা সিনেমা দেখে না, ঠিক আছে? এটা নিয়ে তোমার কি অপিনিয়ন? আমরা ভালো প্রোডাক্ট দিতে পারছি, এটা তুমি বিশ্বাস করো? একদম। মাঝে তো ব্র্যাকেটে মুম্বাইও লিখতো, এখন আর লেগে না। আমিও এটাই লিখেছিলাম, ছবিটা এখান দিয়ে গেলো, ছবিটা এখানে লাগতে হবে। বাংলা সিনেমা ঘাটিয়া বললে তুমি সবাইকে বলতে পারবে না, মানে হি হ্যাজ নো রাইটস টু সে দিস, ইউজ দিস ওয়ার্ড বাংলা সিনেমা ঘাটিয়া। বুক তো কাপ ছিল অমিতাভ বচ্চন যখন অন হচ্ছিল, হি ইজ এ ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার, আমিও ভূত ও ভূত, লেটস প্লে দ্য গেম। তার কারণটা হচ্ছে তাদের পেমেন্ট এত কম কি আজকের পেমেন্ট তো পাচ্ছে, কালকে বাড়িতে লোককে তো খাওয়াতে হবে। আমি তাকে দোষ দেবো না, ও তো আরেকটা দিয়ে 4টা শিফট যদি করতে পারি। সেখানে অমিতাভ বচ্চন যে নিজের ক্লু পর্যন্ত বলে না, লাইনসের এত অ্যাকিউরেট, খুব রিহার্সাল করেছিল। তুমি এদের সাথে ব্যালেন্স করো কি করে? এটা বুঝতে আমার 15 বছর লেগে গেছে। মানে সরি, বিবেকের নাম নিচ্ছে, আমি জানি না পার্সোনালি বিবেককে, ব্যাড অ্যাক্টর, ব্যাড অ্যাক্টিং দেখলে আমার মাথা খারাপ হলো। তাহলে আমি টিকিট কেটে দেখেছি, তার আগে আমি না না স্বপ্ন দেখা, অভিনয় করব, এনএসডি। ও মাই গড, ইটস আ লং লং জার্নি। হাই, আমি রূপম। আজকে আমাদের সাথে রয়েছে সুব্রত দা। সুব্রত দা, কেমন আছো? বেশ ভালো আছি। এত ছোট উত্তর? মানে একটু চাপে ছিলাম, একটা সিনেমা করছি, এখন আর একদিন বাকি আছে, যেটাতে মেল আর ফিমেল দুটো আমাকে করতে হচ্ছে। তো ফিমেলের হয়ে পুরো শাড়ি ম্যানেজ করা বা লেহেঙ্গা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল এবং সময় সাপেক্ষ। তো সেই একটা চাপ থাকে, একটা যখন প্রজেক্ট করছি, তো সেই পোর্শনটা শেষ হয়ে গেছে, আর একদিনই শুটিং বাকি আছে, আবার নতুন একটা প্রজেক্টে ঢুকবো। সো আই এম লিটল বিট রিল্যাক্সড। আচ্ছা, সুব্রত দা, আমি প্রশ্নে আসছি, তোমার সম্পর্কে আমরা জানবো। রিসার্চ টিম বিশাল রিসার্চ করেছে, পাতার পর পাতা, কিন্তু আমার প্রথম যেটা তোমাকে জিজ্ঞাসা, আর এটা একটা ফ্যান হিসেবেও জিজ্ঞাসা, সেটা হচ্ছে এটা নিয়ে রিসেন্টলি নাসিরুদ্দিন শাহ থেকে নওয়াজ সবাই কথা বলছে। এই যে দেখা যাচ্ছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কারো একটা হিউজ অডিয়েন্স তৈরি হয়েছে, সে হয়তো একটা 15 সেকেন্ড থেকে 1 মিনিট ডিউরেশনের মধ্যে রিল ভিডিও বানায়, সেটা থেকে সে পপুলারিটি গেইন করেছে। এবার সেই হিসেবে তাকে কাস্ট করা হচ্ছে, ফলে যারা জাদ্রেল অভিনেতা বা যারা জাত অভিনেতা তাদের কি কোথাও একটা গিয়ে এতে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে? না, ইমেজ ক্ষুণ্ণ হওয়াতে আমি অতটা চিন্তিত বা বিচলিত বা আমি বদার করি না, কিন্তু কোথাও না কোথাও ভার্চুয়াল ওয়ার্ল্ডের যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, আমরা যদি গত 5 বছরের অ্যালগোরিদমটা দেখি, তাহলে আমরা দেখবো কি সেটা কিন্তু সেই অডিয়েন্স গুলো কিন্তু হলে আসছেন না, বা ওদের নামে কোনো ওটিটির যখন কোনো কন্টেন্ট তৈরি হচ্ছে, অডিও ভিজুয়াল কন্টেন্ট, সেটাতে ওনারা আসছেন না। সেটা শুধু ওইটুকুই, ওই 30 সেকেন্ডের বা 45 সেকেন্ডসের জন্যই ওই অডিয়েন্স গুলো আসছে। কারণ আমার কাছে প্রচুর ফোন আসে, মেল আসে কি আপনার 1 লাখ যদি 10,000 টাকা দেন তাহলে 1 লাখ ভিউয়ার্স বাড়িয়ে দেবো, এবং প্রত্যেকটা ইয়ের জন্য ভিউয়ার্স বাড়িয়ে দেবো বা কমেন্টস লিখিয়ে দেবো। তো আমি তো কখনো করিনি। সো এটা কতটা রিয়েল কতটা রিল সেটা ভাবতে হবে। একসময় আমাদের মনে আছে বাদশাহ বা প্রিয়াঙ্কা চোপড়ার ওই একটা ঘটনাটা এসেছিল আজ থেকে ঠিক প্যান্ডেমিকের আগে কি ওনারা ভিউয়ার্স কিনেছেন। তো সেটা তাদের ভার্চুয়াল ওয়ার্ল্ড আর সিনেমার দর্শক বা ওটিটির কন্টেন্টের দর্শক আলাদা, মানে ওটার একটা দর্শক আলাদা, এটা একটা দর্শক আলাদা। আমার মনে হয় কি এই অ্যালগোরিদম আমরা লোকেরা এখন বলতে শুরু করেছে যে ওই অ্যালগোরিদমটা কাজ করছে না, মানে ওনারা এই অডিয়েন্সটাতে কনভার্ট হচ্ছে না।
এবং তাদের নিয়ে তোমার পার্সোনালি কোনো অসুবিধা? আমার কোনো পার্সোনালি কোনো অসুবিধা নেই, তারা করছে তার কিছুদিন পর বুঝতে পারবে। কারণ একটা সময় হয়েছিল কি, যখন টিভি এসছিল তখন হলিউডে এপিক সিনেমা তৈরি হচ্ছিল, কারণ যেগুলো বড় পর্দাতেই মজা নেওয়া সম্ভব। এবং যখন ওটিটি এলো তখন বললো কি সিনেমা হল বন্ধ হয়ে যাবে, বা সিঙ্গেল স্ক্রিন যখন এলো তখন বললো কি, সিঙ্গেল স্ক্রিনের সঙ্গে যখন মাল্টিপ্লেক্স এলো তখন বললো সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন যে অ্যালগরিদম, সেখানে দেখা যাচ্ছে কি হতে পারে কি মাল্টিপ্লেক্স গুলোই হয়তো উঠে যাবে, কারণ যেভাবে খরচা, তাদের পপকর্নের কেউ কেস করে দিয়েছিল যে এত অ্যাডভার্টাইজ কেন দেখাচ্ছ, ব্যাঙ্গালোরের একজন কিছুদিন পর হবে কি ভাই 300 টাকা কেন পপকর্নে নিচ্ছে, সেটা হবে। এবং আমরা যদি অ্যালগরিদম শব্দটাই প্রয়োগ করি, তাহলে দেখছি একটা সিনেমা দেখতে হলে প্রায় 600 টাকা খরচা হচ্ছে একজনের জন্য মাল্টিপ্লেক্সে। সেখানে আমরা যদি সিঙ্গেল স্ক্রিনে যায় খরচাটা কম, তাহলে অডিয়েন্সটা বেশি হবে। তো সেই হিসেবে সিঙ্গেল স্ক্রিনের যে মজা, বড় পর্দা 70 মিলিমিটার, আমরা যে প্রথম তো 16 ফিল্ম হয় পসিবলি, এই মজাটা অন্য কোথাও নেই। আচ্ছা, খাদান দেখতে গেছিলাম এতে নবীনাতে যে আমি এনজয় করেছি, আমি মাল্টিপ্লেক্সে কিছু ছবি দেখেছি, সেখানে সেই এনজয়মেন্টটা করিনি। আচ্ছা সুব্রতদা, একটা বিষয় তুমি আমাকে বলো, আমি এই মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন বিষয়ে আসছি। এটা হচ্ছে তোমার যেরকম ব্যাকগ্রাউন্ড, তুমি যেখান থেকে বিলং করো, সেখানে ফিল্ম স্কুলের কেউ নেই, বা এমন কেউ নেই যে তোমাকে এই সিনেমা জগতে হাত ধরে ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে স্বপ্ন দেখা, অভিনয় করব, এনএসডি, এবং আজকে বলিউড হোক, আমাদের এখানে বাংলায় হোক, তোমার এরকম অভিনয়, এই জার্নিটা আমাদের একটু বলো। Oh my God, it's a long journey. আমি যখন বেসিক্যালি আমি যাত্রা দিয়ে শুরু করেছিলাম, খুব তাড়াতাড়ি যদি কভার আপ করি, আমি যাত্রা করতাম যেরকম পাড়াতে সবাই যাত্রা করে, বাঁকুড়ার ছেলে আমি। আর সাথে আমি রবীন্দ্র নৃত্য শিখতাম, প্রণতি সেনগুপ্ত আমার গুরুজি, গঙ্গাদা বলে একজন আছে, ওনার কাছেও নাচ শিখতাম, ওনার কাছে বিষ্ণুপুর মেলাতে প্রোগ্রাম করতাম। আর কত্থক 6 মাস শিখেছিলাম, তারপর দেখলাম এটা খুব ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমি সায়েন্স পড়ছিলাম। তখন কর্মক্ষেত্র কিনতাম, আমি জানি না জীবনে কোনোদিন অ্যাক্টিং করতে পারবো। আমার বন্ধুরা ছিল রিক্সাওয়ালা, পানওয়ালা, তাদের সঙ্গে আড্ডা মারতাম। বিজ্ঞান ক্লাবে ক্যারাম খেলতাম, এখন ক্যারাম খেলতে পারি না ভালো করে, প্র্যাকটিস নেই বলে। তখন কর্মক্ষেত্রতে আমি দেখলাম, আচ্ছা এর মাঝে আমি কি করছিলাম, যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং নাকি খুবই লোয়ার ব্যাকগ্রাউন্ড। আমার বাড়িতে আমি প্রথম হচ্ছি 10+, মানে আমার পুরো ফ্যামিলির মধ্যে মাধ্যমিক আমি প্রথম ফার্স্ট ডিভিশনে পাস করি, তারপর ফার্স্ট ডিভিশন। শুনেছিলাম কেউ একজন আমার ফ্যামিলির দূর সম্পর্কে 12th পাস করেছিল, তো দ্যাট ওয়ে ইট ওয়াজ এন অ্যাচিভমেন্ট ফর মি, আমার ফ্যামিলির জন্য। সো এনিওয়ে, তখন আমি একটা হসপিটালে কাজ করতাম, গাইনোকোলজিস্ট ছিলেন উনি, ডক্টর বিশ্বনাথ দত্ত ওনার নাম। আমার জীবনে ওনার অবদান অনেক। তো ওনার কাছে আমি অ্যাকাউন্টসটা দেখতাম, কারণ আমি জুলজি করছি, সাথে আমি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টারে সিএরও কোর্স করছি। আর আমি বিজ্ঞান ক্লাবের থ্রু দিয়ে শ্মশানে মরা পড়াতাম। আমার শ্মশান যাওয়াটা শুরু হয়েছিল ব্যাং ধরতে, কারণ ডিসেক্ট করতে হতো, তারপর ককরোচ, এই সমস্ত গিরগিটি স্পেশালি, ওটারও ডিসেক্ট করতে হতো। তো ওগুলো ফ্রিতে ধরতে যেতাম। তো ধীরে ধীরে মরা পোড়ানো দেখতাম, করতে করতে আমি দেখে ওখানে বুঝতে পারলাম কি যে পাতলা হয় তাকে বেশি কাঠ লাগে, এবং কিভাবে সাজানো হয়, এই ক্রস কোথায় দিতে হয় ভারী কাঠ, এবং মোটা লোকদের কম লাগে, চর্বি অনেক বেশি। এই করতে করতে আমি একটু এক্সপার্ট টাইপের হয়ে গেলাম। তখন যখন কোনো বেওয়ারা এরকম হয় না, লাস্ট কেউ নেই বা তাদের কম পর্যায়ে ক্লাবের থেকে পোড়ানো হতো, বা কেউ সুইসাইড করে যেত, তখন আমি তাদের সাথে যেতাম। লাস্টটাকে রিক্সায় করে নিয়ে যাওয়া হতো, আমরা সাইকেল করে যেতাম। ওই সমস্ত বাংলা ফাংলাও থাকতো, মিষ্টিও থাকতো। তো তখন আমি ওদিকে যাত্রা করছি বছরে 2-3টে, যেহেতু আমার মুখস্থ বিদ্যা ভালো তখন ছিল, এখন একটু ভালোই। ওদিকে যাত্রা করছি, ওদিকে নাচ শিখছি এই কারণে, ওই টিনেজে যা হয় বুঝতে পারছো তো, নাচ শিখছি, মেয়েদের সঙ্গে প্রচুর নাচের প্রোগ্রাম করছি, একটু সেলফ ইমেজটা একটু বাড়ছে যে ছেলেটা ভালো, কিন্তু এরকম হলো ছেলেটা নাচতে জানে, পুজোতে নাচছি। এবারে আমি দুটো জিনিস ঘটলো, ঘরের থেকে চাপ দিচ্ছে কি পড়াশোনা কর, কিছু একটা করতে হবে। জয়েন্ট এন্ট্রান্সে পেলাম না, কিন্তু জুলজি অনার্সে করছি। এবার আমি দেখছি যেখানে আমি হসপিটালে কাজ করছি, সেখানে যখন মানুষ মানে বাচ্চা হচ্ছে, মানে জন্ম, সেখানে মিষ্টি খাচ্ছি, একটা সেলিব্রেশন। যখন শ্মশানে মোড়া পড়াচ্ছি, সেখানে একটা সেলিব্রেশন হচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, আর একটা ডেথটাকে সেলিব্রেশন হচ্ছে। এবার আমি হঠাৎ করে মাথার মধ্যে একদিন এলো, এমনি বসে আছি, শ্মশানেই এলো, আই লাভ দ্যাট শ্মশান, পলাশতলা মহাশ্মশান, বাঁকুড়া। তাহলে এটা তো লাইফ, এই জন্ম এই মৃত্যু, বা যেটা ধরো এটা জন্ম এটা মৃত্যু, যাই হোক, তাহলে জন্ম হলো, এটা মৃত্যু, তাহলে এর মাঝে আমি, তাহলে আমার কি করণীয়, আমি কে,
মানে আমি কেন বাবা মাকে, এই পুরো জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে গোলমাল পাকিয়ে যাচ্ছে। যে একটা হয় নাকি আমাকে লোকেরা দেখুক, আমাকে লোকেরা চিনুক, ওই জন্য আমি এন্টারটেনমেন্ট চলে গেছি। এমনি তুমি লাজুক ছেলে, বাড়িতে আমাকে যদি বলতো, মা বলতো যা ওখান থেকে 1 কাপ চিনি নিয়ে আয়, তো আমি গিয়ে বলতাম মা বললো রূপমের বাড়িতে 1 কাপ চিনি নিয়ে আয়, মানে ওখান থেকে শুরু হতো। এরও বলতো 1 কাপ চিনি দাও, তো মা ডেকেছে, বলতো মা এক্স্যাক্টলি যেটা বলতো সেটা আমি ওখানে বলতাম। তো এই পুরো ব্যাপারটার মধ্যে যখন এই পুরো ব্যাপারটা চলছে, এবার চায়ের দোকানে আড্ডা মারছি, কাবলুদার চায়ের দোকান, সে কাবলুদা এখনো কিন্তু তার গেজিতে 108টার বেশি ফুটো, সে এখনো চায়ের দোকানে, আমি গেলে এখনো আড্ডা মারি। ও বলে তুই তো ডিম সেদ্ধ দিয়েছে, বলে আরে তুই তো নাটক করিস, যাত্রাবার্তা করিস, দেখ ওখানে 40 একটা ওয়ার্কশপ হচ্ছে, খাওয়া দাওয়া ফ্রি। ডিমটা খেয়ে দেখলাম, দিয়ে ওটার কপিটা কিনে আনলাম, কারণ পুরো নোংরা হয়ে গেছে। তো 40 দিনের ওয়ার্কশপ, পয়সা তো নেই। এবারে যাত্রাতে আমাদের বাঁকুড়াতে অ্যামেচারিজ যাত্রাতে যে নাপিত মানে বাড়িতে চুল কাটতে আসতো, সেই যাত্রাতে মেকআপ করতো। তার ছেলে ছিল তাপস, ওর খুব অ্যাক্টিং এ অঞ্জন চৌধুরীর ছবি দেখে, আমি অত ছবি দেখতাম না, আমি শুধু মিঠুন চক্রবর্তী আর বাচ্চানের ছবি দেখতাম। এই আচ্ছা আমি একটু প্লিজ মিঠুন চক্রবর্তী তুই কথা বললে, মিঠুন চক্রবর্তী যেরকম ভাবে বেড়ে ওঠা, ওই দাসামেন্ট পার্টির সাথে তার নাচা, ওখান থেকে নাচ শেখা, এবং তুমি বললে তোমার ডান্সার ইনফ্লুয়েন্স রয়েছে। তা মিঠুন নাকি প্রথম থেকেই তোমার ডান্সারে মানে ইনফ্লুয়েন্স করে? আমার নাচ ভালো লাগতো, সেই জন্য জিতেন্দ্রের ছবিও দেখতাম নাচের জন্য। আর যেহেতু পুজোর ভাষা না নাচতাম, আমার নাচতে ভালো লাগে, মানে এখনো পর্যন্ত গান যদি কেউ চালিয়ে দেয় আমি কিছু কখনো নাচতে শুরু করবো, এটা আমার বডিতে এখনো পর্যন্ত রয়েছে। তো এই জন্য পার্টিতে গেলে আমি যেখানে গান হচ্ছে আমি একটু দূরে থাকি, এটা আমার একটা বদরোগ বলতে পারো। মানে রিসেন্টলি গেছিলাম কারো বাড়িতে একটা বান্ধবীর সঙ্গে, সেখানে গিয়ে নাচতে শুরু করে দিয়েছি। এনিওয়ে, এই 40 দিনের ওয়ার্কশপে যাওয়া পছন্দ, ওখানে ওটার নাম হচ্ছে বহরমপুর রেপার্টরি থিয়েটার। এবার আমি জীবনে ভাবিনি আমি অ্যাক্টিং করবো। আমি জানি কর্মক্ষেত্র কিনছি, এমপ্লয়মেন্ট নিউজ কিনছি, ইংরেজি ঠিক করার জন্য স্ক্রিন কিনছি। স্ক্রিনের ইংরেজিটা খুব ইজি, তো 7 টাকায় সপ্তাহে 1 দিন বেরোতো, তো স্ক্রিন আমি ইংরেজির জন্য ওই স্ক্রিনটা পড়তাম। আর সিনেমা আমার ভালো লাগতো, সিনেমা অ্যাক্টিং করবো আমার মধ্যে চেহারা নিয়ে কোনোদিন জীবনে ভাবিনি। সিনেমা মানে কলকাতায় আমি জীবনে আসিনি, একবার এসেছিলাম 10th এর পর, আমি কলকাতায় চিনি না। বাঁকুড়া মানে এটা এখনো পর্যন্ত লোকে বলে কি, আর তুমি ভাবো 1993 মানে বাঁকুড়া কতটা পিছনে। মানে আমি বর্ধমান যেতে ভয় পেতাম, আমি ট্রেনে চেপেছি তখনো পর্যন্ত 2বার, মানে ট্রেনেও সেই কালো ধোঁয়া ট্রেন, বুঝতে পারছো তো। তখনও ইলেকট্রিক শুরু হয়েছে, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস আমরা দেখতে যেতাম, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস দেখতে কিরকম। তো তার মধ্যে 40 দিনের ওয়ার্কশপে যাওয়াটা হলো আমার একটা পুনর্জন্ম, মানে একটা লাজুক দেখতে ছেলে, একটা গ্রামের ছেলে, যাত্রা দেখতাম, যাত্রা করতাম, কিন্তু ভাবিনি এটা কোনোদিন প্রফেশন হতে পারে। ওখানে গিয়ে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়, ওখানে গিয়ে যখন আমি টিচারদের সঙ্গে ইন্টারেক্ট করতে শুরু করলাম, তখন জানলাম যে না, ইটস এন, যেমন করে ছুতররা বা কাঠের মিস্ত্রিরা কাজ শেখে, বা ফ্যান ঠিক করা হয়, বা এসি ঠিক করা, তখন নাসিরউদ্দিন অঙ্কুরি সাহেব, বাস একটাই বোধহয় নাসির সাহেবের ওই বাংলা ছবি দেখেছিলাম, ত্রয়ী বা কিছু ছিল না, ত্রয়ীতে ছিলেন না উনি, ওই যেখানে ডাকাত হয়েছিলেন শেরমেলটা করেছে, ওইটাই, ওইটুকুই আমার সম্পর্ক। হ্যাঁ, ওখানে গিয়ে দেখলাম যে আরে এ তো সমুদ্র। সেই সমুদ্র থেকে আমি পেন্টিংও করতাম, মানে স্কেচ এখন হাতটা চলে গেছে, বাট আমি যেহেতু আমাদের ওখানে মূর্তি তৈরি, আমি রামকিঙ্কের বেজের পাড়ার ছেলে, মানে পাড়ার মধ্যে একদম পাড়ার নয়, দূরে 1 কিলোমিটারের মতো, তো মূর্তি তৈরিও তো আমাদের পাড়াতেই, সেগুলো দেখতাম, তো হাতটা ছিল আঁকার হাতটা। তো এইসব করতে গিয়ে যখন দেখলাম কি এটা তো বেশ ভালো, আই ক্যান এক্সপ্রেস, মানে আমি অনেকগুলো চরিত্র করছি, মানে 40 দিনের ওয়ার্কশপে অনেক সিন ওয়ার্ক হয়েছে, একটা নাটক হয়েছে, দোলগোবিন্দ রাজ ছিলেন, সিদ্ধার্থদা ছিলেন, পার্থদা ছিলেন, প্রদীপ ভট্টাচার্য, উনি বহরমপুর রেপার্টরি থিয়েটারের অল ইন অল। এবং সেখানে গিয়ে দেখলাম কি আই ক্যান টেক ইট অ্যাজ এ প্রফেশন, কারণ এফটিএ যাওয়ার জন্য তো পয়সা লাগে, এখানে তো স্কলারশিপ দেওয়া হয়, তো একবার ট্রাই করা যাক। এরপর এই পুনর্জন্ম, তারপরে এনএসডি দিকে পুরো আমি কি বলবো মানে হারিয়ে গেলাম। আই ডোন্ট নো হিন্দি, ইংরেজিতে লিখতে পারতাম, কারণ আমি ইংরেজিটা ওই যেহেতু আমি জুলজিটা ইংরেজিতেই পড়তাম, আমি হিন্দির অও জানি না। এবং আমার ব্যাচমেট সমস্ত এক্সপিরিয়েন্স, যারা আজকের দিনে ফেমাস, তাদেরই নাম নিচ্ছে। চিত্তরঞ্জন ত্রিপাঠী, যে ডিরেক্টর, ও অলরেডি সেন্ট্রাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। নওয়াজউদ্দিন অলরেডি বিএনএ পাস আউট এবং প্রচুর এক্সপিরিয়েন্স, একবার বম্বে গিয়ে ফেরত গিয়ে তারপর আবার এনএসজিতে ভর্তি হয়েছে। আমার সিনিয়র হচ্ছে আশুতোষ রানা, কুমুদ মিশ্রা, মুকেশ তিওয়ারি, আমার ব্যাচে সোয়ানন্দ কিরকিরে, রাজীব সিংগড়, গীতাঞ্জলি কুলকার্নি, সব। আমি গিয়ে দিলাম, আমি তো হিন্দিটাই জানি না,
দেন আমি তখন প্রথম সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে লেটস লার্ন হিন্দি ফার্স্ট দিয়ে প্রথম 6-7 মাস আমি লিটারালি থেকে হিন্দি শিখতে শুরু করলাম। এই থেকে হিন্দি শেখার পর যখন 1.5 বছর হলো তখন আমি বাংলা বলা একদম বন্ধ করে দিলাম। আমার এখনো পর্যন্ত বম্বে বাঙালি বন্ধু নেই, যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের সঙ্গে আমি হিন্দিতেই কথা বলি। বাড়িতেও কম আসতাম, যদিও 6 মাস ছাড়া ছাড়া একবার করে ছুটি হতো, এবং যে স্কলারশিপটা দিত তাতে সমস্ত কিছু আমার হয়ে যেত। এবং ওই ডক্টর বিশ্বনাথ দত্ত আমাকে একটা 500 টাকা মাসে করে পাঠাতেন, কারণ উনি ছিলেন গ্যারান্টার, যদি না আমি কন্টিনিউ করি তাহলে কিন্তু পুরো টাকা ফেরত দিতে হবে কালচারাল মিনিস্ট্রিকে। তখন কালচারাল মিনিস্ট্রি আন্ডারে ছিল, ইনফরমেশন মিনিস্ট্রি আন্ডারে ছিল। এবং সেই করতে করতে 1.5 বছর পর আলটিমেটলি গিয়ে এখানে শেষ করছি, লন্ডনটা টাচ করে যাব কি এনএসডিতে আমি আর নওয়াজ সব থেকে বেশি রোল করলাম। ফার্স্ট প্লে ওয়াজ চারুবাগ, সুপার ডুপার হিট। দেন ইভানভ, আই ওয়াজ ইভানভ। তারপর এনএসডি রেপার্টরিতে সব মিলিয়ে 35টা নাটকে আমি মেন রোল করেছি এখনো পর্যন্ত, মেন রোল, বাকি তো অনেক ছোট মোটো রোল। 3টে নাটকে আমার কাভার পেজে ফটো আছে, একটা হচ্ছে রাস্তে, একটা হচ্ছে আগ্নি আর বারখা, গিরিশ কার্নার প্লে, মানে একদম প্রচ্ছদ ফটো, এরকম জায়গায় ফটো আছে। আর একটা প্লে হচ্ছে আজিজুল নিসা সন 57 কা কিস্সা। and literally I was then well established theater actor in Delhi, এবং সীমাদি তখন রিটায়ার করে গেছেন, কারণ রেপার্টিতে 6 বছরের বেশি থাকা যায় না। এবং তারপরে ওই বললেন যে আরেকজন ভালো হিন্দি বলতে পারে, সেটা হচ্ছে সুব্রত দত্ত। এবং এখনো একটা ডায়লগ আছে খুব ফেমাস ওখানে, ওটা আমাকে একটা নাটকে প্রায় 70 বার বলতে হতো, 62 বা 63 এরকম, আমি গুনিনি, লোকেরা গুনেছে। দর্শন করলে তো যায়, এটা বিভিন্ন হয়তো, ওটা নিয়ে ক্লাস হতো একটা লাইন কিভাবে এতভাবে বলা যায়। So I'm really proud of my birthplace Bankura, my circumstances, all my friends যারা চায়ের দোকানে কাজ করতো, যারা এখনো লটারির টিকিট বিক্রি করে, এবং আমার এনএসডি এবং বহরমপুরের থিয়েটার। আচ্ছা সুব্রত দা, একটা বিষয় আমি জানি না এটা মানে তুমি কখনো লক্ষ্য করেছো কিনা, হয়তো লক্ষ্য করেছো, যাত্রা, তুমি যাত্রা নিয়ে এরকম একটা আলোচনা করলে এত শুনতে ভালো লাগলো। ম্যাক্সিমাম দর্শক আমার মনে হয় যাত্রাকে খুব নিচু চোখে দেখে, যে যাত্রা মানে যারা শহরতলির অডিয়েন্স, আমি সেই হিসাবে বলছি, তো সেখান থেকে কেউ উঠে আসতে পারে, বা যাত্রার একটা হিউজ অডিয়েন্স রয়েছে, বা যাত্রা ক্রাফট বদলায়, এই বিষয়টা সম্পর্কে আমার মনে হয় বহু লোকের ধারণাই নেই, বা সেটাকে হয়তো না জেনেই ছোট করে বা সেটাকে নিয়ে খারাপ চোখে দেখে। তো এটা নিয়ে তোমার কি মন্তব্য, তুমি কি এটা দেখেছো? আমি এই রিসেন্টলি এই গত সপ্তাহে অনল আর কাকলির একটা যাত্রা দেখে এলাম। আচ্ছা, হ্যাঁ, শেষ দেখা হয়নি। একটা 4টে স্টেপের উপর, শুধুমাত্র সেট বলতে 4টে স্টেপ আর কিছু মাইক, পুরো একটা গল্প কমিউনিকেট করছেন উইদাউট এনি প্রপস, শুধুমাত্র বাচন ভঙ্গি বা বাচন কৌশল দিয়ে। এটার জন্য দম লাগে, এবং যে ব্রিদিং এর এনার্জি। আজকে আমি যখন কোনো সলিলকে বলছি বা শেক্সপিয়ারের যখন থিয়েটার করছি, ওটার থেকে তো আমি একটা লম্বা সলিলকে বলছি 3 পাতা, যখন ইভানোভে যেটা বলতাম আমার ইউটিউবের চ্যানেলে আছে, বা আমি যখন রশ্মিরাথি পড়ছি, আমি দরকার হলে পড়ে দেবো একটা, যেটা যতটা রাখবে রেখে দেবে, আমি ক্যারিও করেছি। সেই যে ব্রিদিং, ব্রিথ আউট, হাউ টু টেক ব্রিথ। কিন্তু যখন আমরা, আমি একটু টেকনিক্যাল বলে দিই যারা নতুন একটা তাদের জন্য, যখন আমরা ডায়লগ বলছি বা সলিলকি বলছি, তখন কিন্তু মুখ বন্ধ করলে চলবে না। আমরা এমনিতে নর্মালি নাক দিয়ে নিই, মুখটা একটু খোলা রাখতে হবে। যখন আমি বলছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 সব, সো এই যে ব্রিদিং, সবসময় মুখটা একটু খোলা রাখতে হয়। এটা আমাদের ট্রেনিং দিয়ে কে কতক্ষণ হাসতে পারে, ওই যে ইনস্ট্যান্ট করাটা, ওই যে যাত্রার ব্লকিং, এখানে একটা হলো টাক করে ওখানে যে যাওয়াটা, ওই যে টেনশনটা এখানে এসে যাবে, ওই যে পোজ নেওয়াটা, এটারই পরিশীলিত বা পরিমার্জিত রূপ আমরা যখন নাটক দেখছি, সো কল্ড মডার্ন থিয়েটার। বাদলবাবু কিন্তু 100তম বছর চলছে, আলটিমেটলি কিন্তু উনি বললেন যে কোনো কিছু কমিউনিকেট করতে হলে তোমাদের রাস্তায় নামতে হবে, ওই প্রসেনিয়ামে চলবে না। তো আমি তো সবাইকে বলবো, যে যেখানে, পুরো ভারতবর্ষে যারা যারা যেখানে যেখানে দেখছেন, সেই কেউ যদি এই প্রফেশনে আসতে চায়, সব থেকে আগে সেখানকার ফোক ফর্ম গুলো, লোকালটা আগে শিখতে হবে, তবেই ওটা গ্লোবাল হবে। আমি যে এই যে আমার ব্রিদিং প্যাটার্নটা আমি সলিলকি কেন বলতে পারতাম, কেন আমি রোলটা পেতাম, পরে যখন ভ্যালেন্টাইন তেবলিয়াকভ, যার নাম নওয়াজ বারবার নেয়, উনি মস্কোয়ার থিয়েটার থেকে এসেছিলেন, ইভানভ করেছিলেন, 3 পাতা একটা সলিলকি। হাউ ডু ইউ, কোথা থেকে তুমি শিখলে? ও রাশিয়ানে বলতো, ট্রান্সলেট হতো আলটিমেটলি, তারপর তো ও রাশিয়ানে বলতো, আমরা বুঝতে পারতাম সব। উনি ব্যাকগ্রাউন্ড, আমি তো জানতাম না যে এটা যাত্রার থেকে এসছে, তো আমি বললাম এটা আমার ব্যাকগ্রাউন্ড, বলে ও দ্যাটস ওয়াই ইউ। আমরা যাত্রা শুরু করতাম রাত্রি 8টার সময়, শেষ হতো 2টো অবধি।
মানে যেহেতু অ্যামেচারিস, লোকেরা ডায়লগ ভুলে যাচ্ছে, আবার ওখান থেকে লাইনটা নিয়ে বলছে, আবার অন্য নাটকের, তারপর অ্যামেচারিস না, পাড়াতে হচ্ছে। সো যাত্রা হচ্ছে স্পাইন অফ অ্যাক্টিং। যদি তারপর তো তুমি, কারণ ইউ ক্যান লার্ন ইউর জেস্টার, পশ্চার, আই ব্লিঙ্কিং, হোল্ডিং, ইউ ক্যান লার্ন ফ্রম যাত্রা। আচ্ছা সুব্রত দা, নওয়াজ তোমার বন্ধু ছিল, নওয়াজকে নিয়ে তোমার ছিল না, এখন তোমার বহু স্টেটমেন্ট রয়েছে। নওয়াজের এমন একটা দিক যেটা তুমি মানে ওটা সম্পর্কে তুমি জানতে চাও, বা যেটা তোমাকে বহু সময় হন্ট করেছে, এটা নওয়াজ কি করে করেছে, বা নওয়াজের এমন একটা দিক যেটা তোমার মনে হয় নওয়াজ এটা বেটার করতে পারতো? অ্যাকচুয়ালি নওয়াজের সঙ্গে এত বেশি আমি 3 বছর আমাদের 24 ঘন্টা থেকেছি না, 24 দেন আনাদার এখনো পর্যন্ত কি আমি জানি নওয়াজ এটাকে এইভাবে ট্রিট করবে, মানে 99%। সেরকম সারপ্রাইজিং, আমি এই জন্য লম্বা পজ নিচ্ছি, আমি ভাবছি, কারণ আমি যদি দেখি ও যে ডবল টেকটা নেয়, অনেকটা ডবল টেক নেয়, একটা সারপ্রাইজিং টাক করে দুম করে বসে যাওয়া, ওটার মধ্যে ছিল মানে এগুলো ইনস্ট্যান্ট ইম্প্রোভাইজ করে না, এটা এইভাবেই ও মানে আমি কি বলবো, অল আর 26 অ্যালফাবেটস যেগুলো করে, যেগুলো ব্যবহার করে একটা রজন, সেগুলো তো ওখান থেকেই শেখা না, এনএসজির থেকে, বা এনএসজির আগে নাটক বা এনএসজির পরেও যে নাটকগুলো করেছি, অলরেডি টেস্টেড সে অস্ত্রগুলো, ইউনো। বাট এটা একটা ভালো লাগে কি নওয়াজ একটা এত বড় পরিসরে কাজ করছে এবং সেখানে নিজেকে কন্ট্রোল করেছে। মাঝে একবার পিছলে পড়ে গেছিল, বেশি টাকা আসাটাও একটা, বেশি ফেমটা কন্ট্রোল করা খুব মুশকিল। বেশি পাওয়ার চলে এলে অনেকেই ভুল কাজ করে ফেলে, মানে ভুল কিছু বলে ফেলে। সেদিক দিয়ে নওয়াজ, পঙ্কজ তো খুব ভালোভাবে কন্ট্রোল করেছে, বা কমুদ ভাই বা আশুতোষ রানা, নওয়াজ মাঝে পেয়েছিল, বাট নওয়াজ ইজ অ্যাবসলিউটলি নাও ও নিজের জায়গায় এসছে। বাট একটা জিনিস নওয়াজের ভালো লেগেছে কি, ওই অ্যালফাবেটস গুলো খুব ভালোভাবে প্রয়োগ করেছে এবং দুটো দিকেও সাবলীল, যেটা আগেও ছিল। মানে ও নিজেকে বারবার রিপিট আগেও করতো না, এখনো না করারই চেষ্টাটা করে। কি হয় কি, একটা সময় পর না একটা সে নিজেকে রিপিট করতে শুরু করে, সে রিপিট করার থেকেও বিরত থাকে, সেটা আমার খুব ভালো লাগে ওর। মানে ও যদি বলে এখন করবো, তাহলে তো প্রচুর ছবি সাইন করে ফেলে। আচ্ছা, তোমাকে যদি এই মুহূর্তে নওয়াজকে সাজেশন দিতে হয়, তুমি কি দেবে, কোন সাজেশন দেবে? আমি ওকে বলবো যে রাস্তায় নেমে মেশাটা যেভাবে ও একটু বন্ধ করে দিয়েছে, এবং অনেক কিছু স্টেটমেন্ট দিচ্ছে, সেই স্টেটমেন্ট গুলো অনেক কিছু ভেবে দেওয়া দরকার। ও এমন কিছু ভুলভাল স্টেটমেন্ট দিয়ে দেয়, কারণ বলিউডে বেঁচে থাকতে হলে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য বলিউড। ইউ ক্যানট রেফার কি হলিউডের ওই অ্যাক্টর কি করেছে এবং ওখানের কি করেছেন। বলিউডের একটা যদি, যেমন যাত্রার একটা ফরম্যাট, বলিউড আমার বলা যায়, ইন্ডিয়ান সিনেমাটা ফরম্যাট আছে, আমি ওখানে রেফারেন্স দিতে পারি না কি, কারণ আমরা ইন্ডিয়ান সিনেমা, যে কমার্শিয়াল সিনেমাতে আমরা সিনেমা একটা ফরম্যাটের মধ্যে গল্প বলার চেষ্টা করি, কিন্তু যেটা বাইরে ইউরোপিয়ান সিনেমা বা ইরানিয়ান সিনেমা, ওরা সিনেমার ফরম্যাট নিয়ে, ওরা গল্পের থেকে ফরম্যাটটার উপরে জোর দেয়, এই ফরম্যাটে আমি এই গল্পটা বলবো। রিসেন্টলি অনুরাগ কাশ্যপ এটা নিয়ে কথা বলেছেন যে আমরা যেটা বানাই সেটা গল্প বলি। আমরা সিনেমার তো কিছু নাড়াচাড়া করছি, যেটা ঋতিক ঘটক করেছে, সিনেমার ফরম্যাটটা বদলে দিয়েছে, হ্যাঁ অন্য কিছু তৈরি করেছে, সিনেমাটা এখনো পর্যন্ত সেইভাবে করছি। কিন্তু যেখানে হলিউড বা ইউরোপিয়ান সিনেমা বা ইরানিয়ান সিনেমা, কিছু জায়গায় ইরানিয়ান সিনেমা গল্প বলে, বাট ফরম্যাটটা ওরা তবুও চেঞ্জ করে, ইউসি। তো সেখানে ওই এক্সপেরিমেন্টটা পসিবল, বাট আই ক্যান নট ডিনাই কি আমাদের ইন্ডিয়ান সিনেমা যেভাবে গল্প, যেভাবে পুষ্পা বলছে, ইটস এন এন্টারটেইনিং সিরিজ অফ রিলস। পুষ্পা যদি দেখি বা অ্যানিমেল দেখি, সিরিজ অফ রিলস, ইনস্টা রিলস। আলটিমেটলি কি জানো তো, রামগোপাল বর্মার একটা ইন্টারভিউ আমাকে বলেছিল, আলটিমেটলি কিন্তু গল্পটা পুরোটা মনে হয় না, আলটিমেটলি সিনটা ইন্টারেস্টিং কিনা। তোমার সিনটা ইন্টারেস্টিং হলো, তোমার তো লোকের কনসেন্ট্রেশনে চলে যাবে, তাহলে তুমি আলটিমেটলি গল্পটা বলবে কি হবে। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে তোমার আর নওয়াজের কোনো একটা বিষয় নিয়ে আর্গুমেন্ট হয়েছে? ওর সঙ্গে কথা হলে আর্গুমেন্টই বেশি হয়। মানে ওর অনেক কিছু আছে যেগুলো তো আমি একদম বিশ্বাস করি না, আর এই জন্য নওয়াজ বারবার দেখবে যে কোনো ইন্টারভিউ আমার নামটা কোথাও না কোথাও, ঠিক আছে না। বাট আমাদের একটা মিউচুয়াল রেসপেক্ট প্রচন্ড আছে, নওয়াজ এবং সোয়ানন্দ কিরকিরে, আমরা তিনজন এত নিজেদের, এবং চিত্রঞ্জন ত্রিপাঠী আরো আছে, প্রীতপাল আছে, সুন্দরলাল ছাবড়া আছে, গীতাঞ্জলি, মানে হিউজ রেসপেক্ট, তুমি ভাবতে পারবে না। মানে আমরা তু তাকারি বোন, মানে যা ইচ্ছে তাই করছি, মানে অ্যাক্টিং এর পুরো, যেমন নওয়াজ মাঝে মাঝে বলবে দত্তা 100 पूरा हो गया, मैंने बोला अब तेरे से तो ज्यादा करके जाओ, 100 तो मैं तेरे से पहले पूरा करूंगा।
बोला तू कर ले, मैंने बोला 108 करके तेरे को फोन करो। এই টাইপের আমরা ঝগড়া করি, অ্যাক্টিং এর অ্যাপ্রোচ নিয়ে ঝগড়া করি যে এইভাবে করার দরকার। আবার ও জানে কি দত্তা হয় তো ও দত্তা বলে আমাকে, দত্তা হয় তো কুছ করে, আমি জানি নওয়াজ হলে কিছু একটা আমি নতুন পাবো। মন্টো সলিলকিটা শোনাচ্ছে যখন মুখস্থ করছে কিরকম লাগলো, আমরা আরো 2-3 জন বন্ধু সাজিয়েছি। তো আমরা সবসময়, বা সঞ্জয় মিশ্রা জি, क्या संजय मिश्रा क्या कर दिया, संजय बोले दत्ता क्या कर दिया रे तूने, बाबू तूने बहुत अच्छा किया, এরকম করে কাঁপিয়ে কাঁপিয়ে বলে। তো এই যে রেসপেক্টটা বা এনার্জি যখনই দেখা হয়, যেমন কুমুদ ভাই ওনার বিবর ছবিটা একদম পছন্দ হয়নি, যেটাতে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, তো মুখোপাধ্যায় বলছে अब तेरे को क्या बोले भाई, तेरे को तो अवार्ड मिल गया लेकिन मुझे पिक्चर पसंद नहीं आई। তখন কুমুদ এত বড় স্টার হয়নি, তখন সিরিজ করে মাঝে একটা গ্যাপ নিয়েছিল কুমুদ ভাই। তো এইরকম ভাবে মুখের উপর আমরা বলি। যেমন নাসির সাহেবকে বলেছিলাম, স্যার এক বাত बताएं, অঙ্কুরি সাহেবের অ্যাক্টিং এর মধ্যে যে ফ্লুইডিটি আছে সেটা আপনার কাছে নাই কেন? সরি এটা একটু বিপ করে দেবে। তো এইগুলো ক্লাস নিচ্ছিল, ওনার সঙ্গে ক্লাস করেছি, আমাদের সঙ্গে ক্লাস হয়নি ওনার, উনি বিজি ছিলেন, তো অন্য আমার জুনিয়রদের সঙ্গে ক্লাস নিচ্ছিল, তো আমি পারমিশন নিয়ে ওনার সঙ্গে করেছি। তারপর ওনার সঙ্গে প্রথম জীবনের ছবি করেছি উত্তর এই কারওয়া, ওটা ক্লাসে বলেছিলাম। তারপর তো কেন এটা নেই স্যার ऐसा ऐसा है, तुमको लगता है ऐसा। নাসির সাহেব অন স্টেজ অসাধারণ, মানে ফিল্মের থেকে এখনো নাসির সাহেবকে আমি স্টেজে দেখি না, আমার মানে পুরো মানে লোম ফোম খারাপ হয়ে যায়, মানে রুমটে খারাপ হয়ে যায়। বাট হি ইজ এ জিনিয়াস। বাট এই স্বাধীনতাটা ক্লাসের মধ্যে আছে, ওটা চোখ মানে সরি এটা বলে ফেললাম, এটা ওই ওখানের মধ্যে কেউ কিছু যা কিছু ইচ্ছে জিজ্ঞেস করতে পারে যে কোনো। এইটা অ্যাক্টিং ট্রেনিং বা অ্যাক্টিং ওয়ার্কশপ এটা দরকার। আচ্ছা সুব্রত দা, আমরা একটু পপুলারিটির দিকে যাচ্ছি, সেটা হচ্ছে তুমি আমির খানের সাথে কাজ করেছো, সালমান খান তোমার ছবির প্রডিউসার। প্রডিউসার না, আমার একটা ছবি আছে টি ফর তাজমহল, যেটা এখনো রিলিজ হয়নি, ওনার প্রডিউসার ইস্তানবুলে গুলিতে মারা গেছেন। ওই ছবিটা উনি কিনেছিলেন। হ্যাঁ, আবিস রিজভি, টি ফর তাজমহল, আমি বিদিতা বাগ, মনোজ পাওয়া, পিতোবাস। ওটা কানসে ট্রেলার লঞ্চ হয়েছিল ইন্ডিয়ান প্যাভিলিয়নে, অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। তো উনি মারা যাওয়ার পর সালমান সাহেব ওটা কিনে নিয়েছেন, ওটা উনি ওনার থ্রু দিয়ে কোনো ওটিটিতে দেবেন, তো এখন দেননি, বাট ট্রেলারটা ইউটিউবে অ্যাভেলেবেল। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে আমির খান, মানে আমরা তো আমির খান নিয়ে প্রচুর এরকম শুনি যে তিনি প্রচুর ইম্প্রোভাইজ করেন, প্রচুর তালাশে তুমি কাজ করেছো, এবং যেখানে পান্ডেতে 1.5 বছর কাজ করেছো ওনার সঙ্গে লিটারালি। আচ্ছা, তুমি যেখানে এরকম একটা ছবিতে যেখানে তুমি নওয়াজউদ্দিন এরকম ধরনের অ্যাক্টররা রয়েছে, তো রাজকুমার রাও, তো ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? উনি তো একজন স্টার, তো উনি কি স্টার সত্তাটা মেনটেন করেন না আগে একজন অ্যাক্টর? ওনার যা ডিসকাশন হবে রিহার্সালে হয়ে যাবে, ওকে, যা ডিসকাশন হবে গ্রিন রুমে হয়ে যাবে বা মেকআপ ভেনে হয়ে যাবে। আচ্ছা, তারপর ওখানে গিয়ে আর কিছু হবে না সেটে। সেটা যদি ডেফিনেটলি যদি 10 কিছু একটা গোলমাল হচ্ছে মনে হচ্ছে তাহলে তো হবে, মানে লং টেক শটে যা উনি বলেছেন রিহার্সাল করেছেন, প্রচুর রিহার্সাল হয়, মানে ওটা চেঞ্জ করবেন না উনি? চেঞ্জ করে না কখনো, যদি মানে চেঞ্জ হতেই পারে বাট খুব কম, উনি একদম পুরো রিহার্স করিয়ে নেন। আরেকটা ওই যে ছবিটা হয়েছিল যেটাতে ওই হিরো ছিল, যেটাতে আমির খান কোনো রোল করেনি, নওয়াজ একটা কি নাম ছবিটা, যেটা তো ওই হিরো ছিল, আরে ওই আমির খান প্রডিউস করেছিলেন ছবিটা, ধোবিঘাট না, ধোবিঘাটের আরেকটা যেখানে হিরো ছিল ওই দাড়িওয়ালা ছেলেটা, কারো মনে পড়ছে কি ছবিটা? আমির খান ছিল না ছবিতে? না, আমির খান ছিল না, আমির খান প্রডিউসার ছিল। সিক্রেট সুপারস্টার না, আরেকটা যেটা তো ওই মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডিতে ল্যাঙ্গুয়েজে শুট বিয়ে করতে যাচ্ছে, পিপলি লাইভের এত রিহার্সাল হয়েছে কি পিপলি লাইভের প্রতিটা শব্দ প্রত্যেকটা অ্যাক্টরের মুখস্থ নাটকের মতো। আমির খান রিসেন্টলি একটা ছবি প্রডিউস করেছেন, লাপাতা লেডিজ নয়, যেটা এখনো কেউ জানে না, ওটাতে ইয়ে আছে নীরজ সুদ আছে, ডিরেক্ট অন্য কেউ করেছে, আর সঞ্জয় মিশ্রাজিও আছেন, দুটো ভাইয়ের গল্প। সেখানেও প্রত্যেকটা শব্দ রিহার্সাল যেটা আছে সেটাই ওখানে গিয়ে শুট হয়েছে, আমির খান প্রডিউসার। আর এটা নাকি অন্য সম্পর্কে শোনা যায় যে যদি উল্টো দিকে যে অ্যাক্টর রয়েছে সে ওনার থেকে বেটার পারফরমেন্স দেয় তাহলে উনি খুব অ্যাপ্রিসিয়েট করেন, খুব ভালো। এবং প্রত্যেকটা লোককে কিউ দেওয়ার সময় উনি ক্যামেরাতে যদি দাঁড়িয়ে থাকতে হয়, কোথাও গিয়ে ঝুলতে হয়, হি ইজ রেডি, সবসময় কিউ দেবেন। আচ্ছা আচ্ছা, আমরা তো সালমান খানের সম্পর্কে উল্টোটা শুনি, এক্সপিরিয়েন্স আমার সঙ্গে তো আমি কোনোদিন অ্যাক্টিং করিনি, বাট সালমান সাহেব ওনার স্টাইলে করেন যেটা শুনেছি। মানে আমি শুনেছি যে দীপক ডোবরিয়ালের সঙ্গে দাবাং টুয়ে বা কোথাও ছিল একটা বিরাট অ্যাকশন সিকোয়েন্স, দীপক ডোবরিয়াল অনেকক্ষণ রিহার্সাল করলো, বললো नहीं ऐसा नहीं इधर आ जाओ बस, इतना टाइम देने की क्या जरूरत है।
চেঞ্জ করে দিল। So he's that kind of he's a star. So there is a difference between star and actor. আমির খান actor then star. আচ্ছা, আমির খান হাফ প্যান্ট পরে টি-শার্ট পরে ক্যামেরার সামনে চলে আসবে। সালমান খান ওয়াক করে হাফ প্যান্টের টি-শার্ট পরে আমাদের সাথে কথা বলবে, কিন্তু যখন ক্যামেরা দেখবে দে আর সো এক্সপিরিয়েন্সড কি ক্যামেরা কোথায় আছে মানে চোখে না দেখলেও ওরা বুঝতে পারে ক্যামেরাটা আছে। ইউ সি লাইক ট্রাম্প এন্ড জেলেনস্কি, দে আর ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি। আচ্ছা, তোমার একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টে তুমি বলেছো বাঙালিদের একটা গাত্রদাহ আছে যে বাংলা সিনেমা দেখে না, ঠিক আছে? এটা নিয়ে তোমার কি অপিনিয়ন? হ্যাঁ, আমি দেখেছি এখানে যতগুলো লোক আছে বাংলা সিনেমা দেখতে যান, ছাড় তো হিন্দি দেখি, ওটিটিতেও হইচই দেখবে না ইয়েতে দেখি। তোমার তো ভালোই হয়, এটা তুমি তো হিন্দির একটা, আমি হিন্দির মানে আমরা তো এরকম মনে করি সুব্রত তো বাঙালি একটা নয়, সেটা মনে করলে হবে না। অনেক বাঙালি ভাবতো, মাঝে তো ব্র্যাকেটে মুম্বাইও লিখতো, এখন আর লেগে না। আমিও এটাই লিখেছিলাম। তো থাকি তো মুম্বাইতে, এটা ডেফিনেটলি আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জিএসটি সব মুম্বাইয়ে। ডেফিনেটলি বেশি কাজ করেছি বম্বেতে। মাঝে তো কাজই ছেড়ে দিয়েছিলাম 7-8 বছর এখানে। আমার মেয়ে তখন ছোট ছিল, এখন তো মেয়ে 9-এ পড়েছে, আত্রি গগৈ দত্ত। তো যাই হোক, আমার মনে হয় কি যে রেসপেক্টটা মারাঠিরা মারাঠি ছবিকে দেয়, মালায়ালাম ছবিকে ওরা দেয় কেরলে বা তামিল তেলুগুতে, আমাদেরও সেটা দেওয়া দরকার। আমাদের এটা একটা ফেস্টিভ্যাল মতো বাংলা ছবি দেখা দরকার। কিছু লোক আছে দেখেন, আমার মনে হয় সবার বেশি দেখেন বাংলা ছবি। এটা হচ্ছে না কারণ কি তোমার কি মনে হয়? আমরা ভালো প্রোডাক্ট দিতে পারছি না, এটা তুমি বিশ্বাস করো? একদম। ছবিটা এখান দিয়ে গেলো, ছবিটা এখানে লাগতে হবে। ছবিটা আমি এখান দিয়ে কেন দেবো? আমি 2 চোখ দিয়ে দেখবো, আমরা এটা ভরে যাবে। মানে তুমি কাশ্যপ যে কথাটা বলো, কাশ্যপ হিন্দি ছবি নিয়েও বললো 2 দিন আগে যে আমি সাউথে শিফট করে যাচ্ছি, হিন্দি সিনেমা করবো না। ও তো এখানে এসেই বলে গেছে বাংলা সিনেমা ঘাটিয়া। তুমি কথাটা বিশ্বাস করো? না, ও বাংলা সিনেমা ঘাটিয়া না দেখে বলেছে। বাংলা সিনেমা ঘাটিয়া বললে তুমি সবাইকে বলতে পারবে না, মানে হি হ্যাজ নো রাইটস to say this, use this word Bangla cinema ghatia. You cannot use that abuse, আমি বলবো তো abuse for বাঙালিদের জন্য, without watching all Bengali films. এর মধ্যে ভালো কাজ কেন হচ্ছে না? হচ্ছে তো, পরিমাণটা কম। গত 2024 was a golden period for Bengal film industry. আমি যদি নাম নিই, লেটেস্ট খাদান, তার আগে হচ্ছে বহুরূপী, তারপরে ওইটাও টাকা রোজগার করেছে, চালচিত্র ভালো বিজনেস করেছে। তার আগে আরো 2টো ছবি ওইখানে, একটা সৃজিতের ছবি, টেক্কা পয়সা উঠিয়েছে। আরেকটা ছবি আমার মনে পড়ছে, সন্তানটা অতটা করেনি। আরেকটা ছবি ওগুলো বেশি করেছে না। আরেকটা ছবি আছে মনে পড়েছে, তোমার মনে পড়েছে কি? 4টে ছবি খুব ভালো বিজনেস করেছে, মানে ওদের মানে সারপ্লাসে আছে। সো দ্যাট ওয়ে। আর কি জানো তো, প্রত্যেকটা জিনিস কথা বলার মধ্যে একটা বাচন ভঙ্গি বা বাচন শৈলীটাকে একটা রেসপেক্ট দিয়ে বলতে হবে। কারণ ইউ আর অলসো ফ্রম দিস এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, ইউ ক্যানট সে ঘাটিয়া, ইউনো। বাংলা সিনেমা এখন ভালো হচ্ছে না, সময় তো বদলায়। তুমি হিন্দি সিনেমার ক্ষেত্রে তুমি কি বললে? বলিউড ঘাটিয়া বললে না, বলিউড এখন যাবো না, আমি চলে যাচ্ছি, বাট ইউ আর ইউজিং দ্য ঘাটিয়া ওয়ার্ড। আমার মনে হয় ওই মুহূর্তে বোধহয় অনেক কিছু বলেছিল, তার মধ্যে এই শব্দটা পেয়েছে। মানে আমি অনুরাগ কাশ্যপকে পার্সোনালি অনেকবার চিনি, অনেক ভালো করে চিনি। যখন একটা হতে চেয়েছিল, আবার তো একটা রয়েছে, সেই সময় থেকেই চিনি। অনেক ওর শুটিং আমি গিয়ে বসেছি। তো দ্যাট ওয়ে আই পার্সোনালি নয়। ও একটা সাড়া, একটা জাগরণ, নবজাগরণ তো বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এনেছিল। ওকে সে যে স্টাইলে হোক, সবাইকে গালি দিয়ে হোক, সবাইকে ইয়ে করে হোক, তো একটা যে নতুন জেনারেশনকে উদ্বুদ্ধ করা পিছনে অনুরাগ কাশ্যপের অবদান আছে। ও সিনেমা কতটা ভালো সেটার থেকে ওর অবদান, এই যে নবজাগরণ, এই যে সাড়াটা ফেলেছে সবাইকার এগেনস্টে দাঁড়িয়ে থেকে কিছু কথা বলা, সেটার জন্য ওনার কাছে সবসময়। আচ্ছা সুব্রত, একটা এই পপুলার কোশ্চেনের মধ্যে একটা বিষয় পড়ে, সেটা হচ্ছে এই যে তোমাকে এখন আমি বললাম যে তুমি বাঙালি নও বা তোমাকে আমরা বাঙালি মনে করি না, কিন্তু একটা চরিত্র আছে যেটাকে আমরা ভীষণ বাঙালি মনে করি, সেটা হচ্ছে অজিতের ক্যারেক্টার। আমি আগেও তোমার কথা বলেছি, আমার মনে হয় যে তুমি ওই চরিত্রটা করেছো, মানে তোমার অনেক পারফরমেন্স আছে, ম্যাক্সিমাম পারফরমেন্স যেগুলো আমরা আলোচনা করতে পারি। অজিতের ক্যারেক্টার তুমি করেছো, কিন্তু ওটা সবথেকে বেশি পপুলারিটি পেয়েছে, ঠিক আছে? এবং তারপরে আরো অনেকে আছে যারা ওই একই প্ল্যাটফর্মে অজিত করেছে, কিন্তু সবাই তোমাকে অজিত বললে। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো? আমি না, এটা যেহেতু আমি এখানে থাকি না, যেহেতু এত ব্যোমকেশ ফেলুদা চারিদিক হচ্ছে, অতটা আমি ওয়াকিবহাল ছিলাম না। আমি করতে চেয়েছিলাম, সবাই এসবির তো জানি না অন্য ভাবে নাই, ওই সময় জোসেফ বলে একটা ছবি করছিলাম উইথ বিয়ার্ড, এবং ভিক্টর ব্যানার্জির সঙ্গে কাজ করছিলাম, এবং আমি জোসেফ বর্ন ইন গ্রেস। তো আমি প্রচন্ড প্রেশারে ছিলাম, সেই জন্য শাহানাকে বললাম যে এই রোলটা খুব ডিফিকাল্ট রোল, তো এখন আমি করতে পারবো না।
তারপরে ওরা আমারই মতো দেখতে সুপ্রভাতকে নেয়। হ্যাঁ, আমাকে লোকেরা কনফিউজ করে, অনেকটাই আমার মতো দেখতে লোকেরা বলে, আমার তো মনে হয় না। লোকেরা বলে প্রশান্ত নারায়ণ নাকি আমার মতো দেখতে, মানে আমি প্রশান্ত নারায়ণ মতো, সবই মানে প্রায় এক। তো সেই জন্য ওটা করা হয়নি। বাট থ্যাঙ্কস টু SBF এবং অরিন্দম শীলদা প্রথম আমার নামটা নেয়, এবং যে এত পপুলার, আমি তো প্রেশার নিয়ে কাটবে না। আমি বললাম আমি সবসময় স্ক্রিপ্টটাকে ভগবান মনে করি, মানে ওটাই হচ্ছে সবকিছু। আমি কারো অজিত দেখিও নি, কি রেফারেন্স আমি জানি না, আমার যেটা স্ক্রিপ্ট আছে সেটা আমি জাস্ট করেছি। এবং এটা যে অজিত গল্পগুলো বলছে সেটা আমার মাথায় ছিল, তোমার বোধহয় বলেছিলাম। গল্পটা কিন্তু অজিত বলছে, ওখানে লোকেরা মিস করছে। অজিত ক্যারেক্টারটা প্লে করার সময় এটা যদি কেউ মনে রাখে, আমার মনে হয় কি এই ক্যারেক্টার, সেটা অনেক সময় মানে গল্পটা কার থ্রু দিয়ে হচ্ছে, ওইটা মনে রাখলে ক্যারেক্টারটা করা অনেক ইজি হয়ে যায়। সেই আমার মনে হয় অনির্বাণ ইজ এ গুড অ্যাক্টর, এটা আমার বলার দরকার নেই। তো অনির্বাণের সঙ্গে আমার প্রথম দিনই গিয়ে একটা টকি সিন ছিল, সেখানে যেহেতু আমি ওকে ভাই বন্ধু হিসেবে চিনতাম, আর আমার কাজ নিশ্চয়ই দেখেছিল, বললো সুব্রত দেখেছি, তো ট্যাক করে আমাদের ইয়েটা সেটা তো আমাদের প্রফেশনের মনে হয় প্রধান কর্তব্য, যার সঙ্গে প্রথমবার করছি বা ও করছি, যখন বচ্চন সাহেবের সঙ্গে করছি, স্যারের সঙ্গে ভূতনাথ, যেখানে আমি প্রথম আমি বলে যাচ্ছি 6-7 লাইন, উনি বলছেন আচ্ছা ম্যারি থা। তো সেখানে আমার মনে হয়নি কি ওখানে আমি বুক তো কাঁপছিল, অমিতাভ বচ্চন যখন অন হচ্ছে, হি ইজ এ ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার, আমিও ভূত ও ভূত, লেটস প্লে দ্য গেম। অ্যাক্টিংটা না প্লের মতো, মানে খেলতে হবে, এই মানে এখান থেকে মারলো ওখান থেকে মারলো। এইটা আমাদের ফিল্ম হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম, আমাদের কাজ হচ্ছে ডাক হওয়ার করার মতো, যেটা ডিরেক্টর বলতে চায় উইথ দ্য গাইডেন্স অফ দ্য ডিরেক্টর অ্যান্ড বি ওবিডিয়েন্ট টু দ্য স্ক্রিপ্ট, জাস্ট করে যাও। ভাবার কাজটা তো ডিরেক্টরের, হ্যাঁ আমার যেটা কাজ ক্যারেক্টারটা সেটা ভাববো। আচ্ছা, বাংলায় তোমার পছন্দের এই সময়কার 3 জন অ্যাক্টর এবং কেন? কৌশিক গাঙ্গুলি খুব ভালো অ্যাক্টিং করেন। আমি কৌশিক গাঙ্গুলির প্যাটার্নটা আমি ঠিক ধরতে পারি না এখনো, বলেছি ওটা ওনাকে আমি বলেছি। আচ্ছা, ওনার কোনটা তোমার বেশি বেটার মনে হয়, পরিচালক হিসাবে না অ্যাক্টর? একদম, আমি একজন ক্ষুধার্ত অভিনেতা, আমি যেখান থেকে চুরি করার জিনিস আমি দেখতে থাকি। কৌশিক গাঙ্গুলি ওনাকেই বলেছি আপনি একটু বলবেন তো কি ব্যাপারে, কিভাবে অ্যাপ্রোচ করেন, ওনার অ্যাপ্রোচটা খুব অদ্ভুত। মানে উনি যদি বম্বে থাকতেন, হি ইজ ফ্যান্টাস্টিক। মানে বাকি সবাইকে ধরা যায়, বুঝছি, মানে আমিও তো একটা একটা কিছু করছি, মানে কিভাবে ক্যারেক্টারের কাছে যাচ্ছি। শাশ্বতদা, খরাজদা। আচ্ছা, এই 3 জন। আমি ভাবলাম ইয়াং কারো নাম বলবে, ইয়াং একজনের নাম বলো। দেখো, এরা এত ভালো বন্ধু, যিশু, পরমব্রত, অনির্বাণ আমার থেকে জুনিয়র ডেফিনেটলি। ঋত্বিক ভালো, সরি ওটা আমার নামটা মাথা মধ্যে গেল। ঋত্বিক ভালো, মিনিমালিস্টিক থেকে ঋত্বিক ভালো, কিন্তু কৌশিক গাঙ্গুলি যেটা করে এটা হচ্ছে আরেকজন কেউ ভালো করে। আমাকে ইয়াংদের মধ্যে স্বস্তিক একদিন বলছিলাম, নামটা জানি না, খুবই ইয়াং, মানে একদম বাচ্চা, তার সঙ্গে আমার ইন্টারেকশন নেই। আচ্ছা, মানে আমি তার অ্যাক্টিংও দেখিনি। অনিন্দ সত্যম এরকম কিছু ওটার নাম আছে ইয়াংদের মধ্যে। আমি স্বস্তিকার মানে মাঝে আমি জয়েন করেছিলাম এই ছবিটা করতে গিয়ে, ওর নামটা বলবো। ও নাকি মিনিমালিস্টিক ঋত্বিকের মতো অ্যাপ্রোচ, তো আমি ওনার কাজ দেখিনি, এই জন্য নামটা বলবো না। আচ্ছা, দ্যাট ওয়ে। আচ্ছা সুব্রতদা, হিন্দি ছবি আর বাংলা ছবির ক্ষেত্রে একটা খুব সহজ আমাদের পারসেপশন রয়েছে যে হিন্দি ছবির 12 দিনে শুট হয় না, বাজেট বেশি, প্রিপারেশনের সময় বেশি দেওয়া হয়। বাংলা ছবির ক্ষেত্রে এখন তো 12 দিন 18 দিনের মধ্যে শুট করতে হয়, প্রিপারেশনের টাইম কম দেওয়া হয়। তোমার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এই দুটো জায়গার মধ্যে, দুটোর কাজের সত্তার মধ্যে ডিফারেন্স কি? এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছবিগুলো করে, ওকে, ধরো প্রজেক্ট হচ্ছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছবিটার সঙ্গে যুক্ত। ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট না, যে চা বানাচ্ছে সেও ছবিটার সঙ্গে যুক্ত, প্রত্যেকটা মানুষ ছবিটা বানাচ্ছে। হ্যাঁ, আমি সরি খুব হাস কথা বলছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বাকিরা এই কাজ করে গেল। কি হচ্ছে, কি ছবি, ওকে বলতে বলে কি সিন হচ্ছে, কি তারা কিছু ইনভলভ নেই কেউ, শুধু হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনভলভ। আচ্ছা, বাকিরা একদম শ্রমিক মৌমাছির মতো বা শ্রমিক মৌমাছির মতো কাজ করে চলে যাচ্ছে। ও করতে হবে আবার কোথায়, হ্যাঁ কালকে কটার থেকে, আচ্ছা আচ্ছা স্যার এটা চা বানানোর থেকে আমি সবাই বলি, আই এম সরি, আমি লিটল বিট হার্শ। তার কারণটা আমি বলে দিই, তার কারণটা হচ্ছে তাদের পেমেন্ট এত কম, কি আজকের পেমেন্ট তো পাচ্ছে, কালকে বাড়িতে লোককে তো খাওয়াতে হবে।
আমি তাকে দোষ দেবো না, ও তো আরেকটা দিয়ে চারটা শিফট যদি করতে পারি। কারণ এখানে আমি এমন অ্যাসোসিয়েটদের চিনি, মানে তাকে একটা ওষুধের দোকান চালাতে হয় অথবা অন্য কোনো একটা জায়গায় কাজ করতে হয়। যখন আমি ক্লিকের একটা প্রজেক্ট করছিলাম তখন সে এসেছিল এবং সে পুরোটার জন্য বোধহয় 2.5 মাসের পর 12,000 টাকা তার পেমেন্ট। বলে আমার বাড়ি চলবে কি করে? সে কিন্তু অ্যাসোসিয়েট, সে কিন্তু ইনভলভ, এই জলির মধ্যেই পড়ে। সো আমার মনে হচ্ছে এটার একটা কারণ। সো আমাদের ছবিপাতা ওই সময় সপ্তপদী যে বিজনেস করেছিল, আজকের দিনে রেশিও হিসেবে ইনফ্লেশন দেখা গেলে পুষ্পার থেকে বেশি। কালকে আলোচনা হচ্ছিল, তার মানে বাংলা ছবি লোকেরা দেখতো। ঠিক আছে, এখন ওটিটি হয়ে গেছে, সিরিজ হয়ে গেছে। এর পিছনে আরেকটা কারণ বলে দিচ্ছি। আমরা যখন টিভি খুলছি, সোশিও পলিটিক্যাল সিনারিও অফ দি স্টেট ওটা এত ঝপঝপ যে ওগুলো বেশি ইন্টারেস্টিং ছবির থেকে। দারুণ একটা পয়েন্ট বললে, ঠিক আছে না? তা মানুষের যে মাথা গিয়ে তো একটু রিল্যাক্স একটা ছবি দেখবো, একটু রিল্যাক্স হবো, একটু ছবি দেখবো, এই বান্ধবীকে নিয়ে গেলাম, মেয়েকে নিয়ে গেলাম, একটু আইসক্রিম খাবো বা ফুচকা খাবো, সবসময় কিছু না কিছু চলছে। এটা আমি কোনো পলিটিক্যাল পার্টিকে দোষ দিচ্ছি না। এর পিছনে কি কারণ? এর পিছনে কারণ হচ্ছে কি, যেহেতু এখানে ইকোনমিক্যাল লোকেদের পকেটে পয়সা নেই, এখানে কোনো ফ্যাক্টরি হচ্ছে না। যদি আইটি সেক্টর লোকেদের হবে, তাহলে লোকেদের কি হচ্ছে যে লোকেরা কাজে ইনভলভ নেই। এবার কাজ নেই, সে MA পাস বা ডিরেক্টর, সে একটা ছবি করেছে 3 বছর পর একটা ছবি করবে, সে তারপর ছবি করতে যাচ্ছে, বিভিন্ন রকমের তার চাপ আছে। কি ধরনের চাপ সেটা আমি বলছি না, তাকে পার্টিকুলারলি এতটা টাকা ফেরত দিতে হবে, কোটিতে বিক্রি হবে না, তো এই সমস্ত ও ঘেঁটে আছে। তো প্রত্যেকটা আমাদের যদি ধরি, স্টেটের কোথাও না কোথাও সবসময় ছবি দেখা মানে আমার একটা সময় বার করে যেতে হবে, আমার ছবি দেখার বাড়ি ফিরে আসে, সবসময় যদি কিছুটা চলতে থাকে হবে কি করে? আচ্ছা আচ্ছা, একটা স্টেটমেন্ট দিয়েছিল অমিতাভ বচ্চন লাস্ট লেয়ার ছবিটার ক্ষেত্রে, ঋতুপর্ণ ঘোষ। সে বলেছিল যে, জিউ সেনগুপ্তকে বলেছিল যে, যদি আমি এই সিনটা তোমার থেকে বেটার পারফর্ম করি, তাহলে লোকে ছবিটা দেখার সময় বলবে আমি অ্যাক্টর হিসেবে ফাটিয়ে দিয়েছি, কিন্তু তুমি এখানে ডমিনেট হবে এবং এই সিনটা ভালো হবে না। তুমি একটু আগেই বলছিলে অমিতাভ বচ্চনের সাথে তোমার যা রকমের আলোচনা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, তুমি একটা ছবিতে কাজ করছো যেখানে বোমানি রানী এরকম ইম্প্রোভাইজ করে, সেখানে অমিতাভ বচ্চন যে নিজের ক্লু পর্যন্ত বলে না, লাইনস এত অ্যাকিউরেট, খুব রিহার্সাল করেছিল। তুমি এদের সাথে ব্যালেন্স করো কি করে? You have to adapt. You have to be like chameleon. আমি রামগোপাল বর্মার সঙ্গে কাজ করছি, যে ইনস্ট্যান্ট ওখানে গিয়ে আমার আই ওয়াজ সাপোজ টু বি শুট ফর 18 days, আমি 46 days শুট করেছি। আবার দেবালয়দা ওখানে গিয়ে বলো, না সুব্রত মন্টু পাইলটের সময় এই লাইনটা বলো, আর ওই 4টে লাইন এখন লোকের মুখে মুখে ঘুরে। ঠিক আছে, আবার যখন আমি করছি, আর রিসেন্টলি একটা ছবি করছি জাগান, যেখানে আমি মেন্টালি রিটার্ডেড, যেখানে আমি জিব্বেশি বলছি, মানে কোনো কথা বলছি না, আমাকে ডায়লগ রাইটার হিন্দিতে লিখে দিয়েছে, এবং কিভাবে জিব্রিশটা বলবো, ভাওয়েলস কনসোনেন্ট ব্যবহার করছে, এটা আমার কাজ, বিকজ আই এম গেটিং মানি। আবার কোথাও নাটক করার সময় শেক্সপিয়ার বা চেকআপ করছি, কমা ফুল স্টপও আমরা চেঞ্জ করতে পারবো না। তো এটা মানে বিকজ অফ থিয়েটার হচ্ছে শেখার জায়গা, ফিল্ম হচ্ছে তুমি কি জানো, বা থিয়েটার অ্যাক্টিং, ফিল্ম অ্যাক্টিং তো বিশাল পার্থক্য। এটা লোকেরা বলতো I took 4 years to adjust my gesture, posture, body language, muscles, ক্লোজে কতটা, কোন জায়গায় কতটা করতে, সেটা 4 বছর আমার টেকনিক্যালি লেগেছে এটা শিখতো। মানে ক্যামেরা এলেই ফ্রেম যেই চেঞ্জ হবে সেই হিসেবে আমাকে অ্যাক্টিং করতে হবে। আচ্ছা, একটা জিজ্ঞাসা আছে আমার, বুদ্ধ দাশগুপ্তের সাথে তুমি কাজ করেছিলে উত্তরণ ছবিতে, ওনার একটা বারংবার স্টেটমেন্ট উঠে আসতো, যারা ওনার সাথে কাজ করেছেন ইন্ডাস্ট্রির লোকেরা বলেন যে, উনি যে ফ্রেমস দেখাতেন, যে সিকোয়েন্স দেখাতেন, যারা কাজ করতেন ম্যাক্সিমাম লোক বুঝতে পারতেন না যে ওটার উদ্দেশ্য কি। উনি বলতেন যে খুব কম অ্যাক্টররা আছে যারা ওটার পিছনের যে ফিলোসফি সেটা বুঝতে পেরেছিল, যে ওটা কেন দেখি। উনি এক্সপ্লেন করতেন না কাউকে, যে কেন দেখাচ্ছে, কি হচ্ছে, বহুবার জিজ্ঞাসা করে টায়ার্ড হয়ে যেতেন, কাউকে উনি এক্সপ্লেন করতেন না। তা ওনার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার কেমন, এবং এই যে ওনার জানার দরকার কি? ইটস হিজ ওয়ার্ক, ইটস এ ডিরেক্টরস মিডিয়াম, তোমাকে যতটুকু বলা হচ্ছে ততটুকু। আচ্ছা, কারণ এটার আগে কি লাগাবে, এটার পরে কি লাগাবে আমরা তো জানি না। আমি দেখছি, দেখো 1 এরকম দেখতে, দেখো 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 দেখো, ডান দিকে দেখো, না এরকম করে নয়, দেখো দেখো, যখন বলবো তখন আস্তে করবো, 1 2 3 4 কাট করে দাও। জয়াশীলকে এইভাবেই নাম ধরে বলছে, 1 2 3 4, গাছে হাত রাখো। এখন আমার মনে আছে প্রথম শুটিং, গাছে হাত রাখো, একটু বাঁ দিকে এরকম করে দেখো, বাস কাট। উনি ভালো হলো নাকি খুব নর্মালি, মানে খুব সাধারণ প্রেস করতেন, কিছুই বলতেন না এরকম?
আমাকে উনি বলেছিলেন তুমি থিয়েটার করো না, জাস্ট নর্মাল কথা বলো। তখন আমি বুঝতে পারিনি। পরে আমার সঙ্গে বুদ্ধদেব অনেকবার কথা হয়েছে, অনেক জায়গায় দেখা হয়েছে, দিল্লিতে, বম্বেতে, অনেকবার আমরা আমাকে নওয়াজের সঙ্গে যে ছবিটা গুলো সেটাতেও রোল দিয়েছে। তখন আমি ডাক্তার চরিত্র করছি বলে করতে পারলাম না। তো উনি ওইভাবেই ছবি বানান। ওখানে কিন্তু ফরম্যাট নিয়ে কাজ হচ্ছে, শুধু স্টোরি নয়। এটা বুঝতে আমার 15 বছর লেগে গেছে, কোথায় ফরম্যাট নিয়ে কাজ হচ্ছে, কোথায় শুধু গল্প বলা হচ্ছে। রোহিত শেট্টির সঙ্গে কাজ করছি, জীবনের প্রথম কমার্শিয়াল ছবি জমিন, বলে গুলি মার না, বাস গুলি মারতে গিয়ে কান পান, তখন তো ভয় পেতাম না, গুলি চলতো। সো ইউ হ্যাভ টু বি রেডি ফর অল কাইন্ড অফ আলটিমেটলি ইনগ্রিডিয়েন্টস তৈরি করছে। ইটস লাইক কুকিং। তুমি চিকেন দিয়ে দিলে কুকিংটা কিভাবে হচ্ছে, তো পুরো সিনেমাটা যিনি মানে যাচ্ছেন কুক। আবার আমি কুক করছি, আমার ক্যারেক্টারটা কিভাবে হবে, আমি প্রথম চিনে ওটা করবো। দেখো, ছোট রোল করা খুব সোজা, মেইন রোল করা খুব ইম্পর্টেন্ট। তোমাকে 2 ঘন্টা ছবির মধ্যে 45 মিনিট বা 50 মিনিটস তোমাকে দেখবে লোকেরা, বা অন স্টেজ তুমি থাকবে 1 ঘন্টা। তুমি যদি হোল্ড না করতে পারো, বা তুমি যদি সিরিজ অফ অ্যাকশনসে নিজেকে রিপিট করো বা জাস্টিফাইড না করো, তো রোলটা বলে খারাপ একটা। সেম ডায়লগ বলছে বচ্চন সাহেব, সেম ডায়লগ বলছেন ওমপুরি সাহেব, আবার সেম ডায়লগ বলছেন কোন একটা নতুন একটা অ্যাক্টর, মানে ওই তুত্তু কি নাম, বিবেক মুশরান। কেন পার্থক্য? বিবেক মুশরান কিন্তু ওই কথাটাই বলছে, মানে সরি বিবেকের নাম নিচ্ছে, আমি জানি না পার্সোনালি বিবেককে, ব্যাড অ্যাক্টর। ব্যাড অ্যাক্টিং দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়, মানে ব্যাড অ্যাক্টর। আমি ডাক্তারি করতে আসি ট্রেনিং নিয়ে, আমি মিষ্টির দোকান খুলি, মিষ্টিটা কিভাবে বানাতে হবে শিখে জেনে এক্সপিরিয়েন্স করে। চায়ের দোকানও খুলছি, চাটা জানি। আমি অ্যাক্টিং করতে কিছু জানি না, বাট দিকে অন্য কিছু করো, ডোন্ট ওয়েস্ট মানি অ্যান্ড টাইম 200টা লোকের। আরে শুরুতে আমরা এই আলোচনার একদম আমার শেষ জিজ্ঞাসা তোমাকে, সেটা হচ্ছে তোমার দেখা রিসেন্ট 5টা বাংলা ছবি এবং সেগুলোর নাম বলো, আর ভালো লেগেছে। তুমি যেরকম ভাবে একদম স্ট্রেট কাট উত্তর দাও, ভালো লাগেনি আমি রেগে যাই, সেরকম ভাবে বলো যে কোনটা ভালো লেগেছে। আমি পুতুল দেখলাম, একদম ভালো লাগেনি। দাবাড়ু দেখলাম মোটামুটি, রক্তবীজ দেখলাম, ভালো লেগেছে। তারপর আরেকটা কি দেখলাম, আরো দেখেছি 3টে, আরে অনেকগুলো প্রিমিয়ার। সত্যি বলে সত্যি কিছু নেই, মোটামুটি। আর আরেকটা কি দেখলাম, খাদান দেখেছি, জমিয়ে। খাদানে আমি টিকিট কেটে দেখেছি। তার আগে আমি বাঁকুড়া, না সত্যি বলে সত্যি কিছু নেই তো নবীনের সিনেমার মালিক টিকিট দিল, বলে না দেখো রক্তবীজ আমি এতে দেখেছি, তোমার ওটিটিতে দেখলাম। আর পুতুলের প্রিমিয়ারে গেছিলাম, দাবাড়ুর প্রিমিয়ারে গেছি। প্রিমিয়ারে যখন যাও, এটা তো আমি এটা আউট অফ সিলেবাস জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে প্রিমিয়ারে গেছো বা তোমাকে ইনভাইট করছে, তুমি গেছো, এবার তখন যে বেরোনোর সময় চলে এসেছি, তখন বেরোনোর সময় কিন্তু যিনি আমাকে ডেকেছিলেন তার নামটাই বলবো না, কারণ উনি ছবিতে অভিনয় করেছেন। উনি বললেন, উনি আগে আমাকে সাবধান করে দিয়েছেন, বলে তুমি এসো ছবিটা ওই গা বাঁচিয়ে মিথ্যা কথাটা বলো না, বলার দরকারই নেই। জিজ্ঞাসা করে যখন বেরোনোর সময় কেমন লাগলো, আমাকে ঋতু জিজ্ঞেস করেছিল কেমন লাগছে। ঋতুর আমি বললাম ভালো লেগেছে। ঋতুর সঙ্গে তখন কাজটা করছিলাম, ঋতুই আমাকে বলেছিল আসতে, ওই ম্যাডাম সেনগুপ্ত, যেটা এপ্রিলে রিলিজ হবে, হয়তো যখন এই পডকাস্ট হবে তখন রিলিজ হয়ে গেছে। তখন ঋতু আমাকে বললো তুমি দেখো ছবিটা, আমি আছি। আর ঋতুর সঙ্গে আমার একটু ভালো সম্পর্ক, মানে ঋতু, আমরা দুজনে মিউচুয়াল রেসপেক্ট। আমি ঋতু তো অনেক সিনিয়র, আর আমার মনে হয় একটা মিউচুয়াল রেসপেক্টও একটা আছে অ্যাজ এন অ্যাক্টর, যেটা থাকা দরকার। আমি একটা বাঁকুড়ার কবিতা পড়ে যেতে চাই। হ্যাঁ একদম একদম একদম, তাহলে লোকেদের ভালো লাগবে। আর তোমার কিছু প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। না, আমরা কবিতাটা শোনার অপেক্ষায়। লাইকটা কমাতে হচ্ছে। আমি মোটামুটি পডকাস্টে আমি এটা পড়ি, তার কারণ হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ বাঁকুড়া। কারণ যদি বাঁকুড়ায় যদি না জন্মাতাম, ওই নদীর ধার, ওই শ্মশান, ওই ডাক্তারখানা, ওই বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল বা বনদীপ যদি পুণ্যশ্লোক সাংস্কৃতিক সংস্থা এবং বিজ্ঞান ক্লাব, আমি এখনো কিছু করতে পারিনি বাই দা ওয়ে, বাট যতটুকু করেছি, যতটুকু লোকেদের আনন্দ দিতে পেরেছি বিকজ অফ বাঁকুড়া। তো এটা লেখা হচ্ছে কিরিটি ভূষণ পাতসা, এটা পার্থ কাকু বলে, পার্থদা এখন বলি, পার্থ কাকু আমাদের, উনি খুব করতে ছোটবেলার থেকেই কবিতাটা শোনা আর কি। আমি ওনার মতো পড়তে পারবো না। সামনে হোলি আসছে, বা যখন পডকাস্ট হবে, জাস্ট হোলি হয়ে গেছে, এটা হোলির ওপরে বাকরিতে ফাগুন কিরিটি ভূষণ পাতসা। দমতক জাড়ে কপাটের আড়ে 7.5 আনা হয়ে, বেজায় কষ্টে আস্তে পিষ্টে বাতের বেদনা লিয়ে, ছেঁড়া কাঁথা গায়ে চিত হয়ে শুয়ে দুমারে মোচারে কুঁকুড়ে খাট দড়ি ধরে টানাটানি করে আছি প্রাণটাকে নিয়ে।
চোখ দুটো আনছিল উপরের দিকে, উদাস বাউল পাড়া। সবকটা আমি গুনে বা ফেলেছি, ঘরে যতগুলো আনছিল, গিরিয়া, মধুন, সিতানি, সাপটা, পালাপেটা, ভেড়া, কুড়ি কাঠপাটা, ছাউনির খড় করতে বা বাতা কটা বাঁশ গেছে ফাড়া। হয়ে চিৎপাত করে জোর হাত ডাকি, হে প্রভু দয়াময়, মানুষের পানে এত যন্ত্রণা কেমনে সহ্য হয়? ভগবান বুঝি শুনলে সকানে, দয়া হলো বুঝি আমার কাননে। জোর কপাটের ফাঁক পানে যেন দক্ষিণা বাতাস বয়। ওরে ফাগুন বুঝিবা এলো রে, দক্ষিণা বাতাস সারা গায়ে যেন কেরে কুতু দিয়ে গেল রে। দেখি সিতানের জানলাটা খুলে ধুলাতে আর পাতাতে টিকডাং খেলে। বকপাড়া মেঘ আকাশের কোলে, পাখা গুলান দিল মেলে। জুবলিয়া জুবলিয়া রাঙা গ্যাস ফুল, আগুন বুঁদলিয়া মতো, পায়ে তার সারা রাঙে হয়ে হারা ছুটছে ভমর যত। ফুলের বুকেতে বসে হাঁটু গেড়ে মধু মারে তারা হ্যাঁসুরে হ্যাঁসুরে, সুপটা ঢুকায়ে আপন পাশুরে মদ্য মাতনে রত। মহুলের গাছে মহুল ফুটেছে পাতলা রসের বোঁদিয়া, আর রসে ভিজিয়ে ভিজিয়ে তলের জমিটা হইছে জুরুক জুঁদিয়া। লেদি মৌলি সারা তল জুড়ে টুস টুস করে পড়ছে এই ঝড়ে, যেন সিলুয়া মুরগি লেটা পেটা গুড়ে এমনি লাগছে ধাঁধা। শিরশির করে ঝিরঝির করে পাতা লড়ে বাঁশ বন, তার সাথে হাই করে আনচান আজি সবাকার মন। ডাকছে কোকিল কুহু 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 কুহু, মন প্রাণ সব করে হু 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 হু। শরীর উঠেছে জোয়ারে, হৃদয়ে আমার জলে ধিকি ধিকি হাড়ি পুড়ে যেন পোয়ানে। শিমুলের গাছে শিমুল ফুটেছে, পাপলি ঝরেছে গেদারে। জোয়ানি গরবে পাগলের পাড়া, ফাগুন এলো রে দদারে। ওরে অলিতে গলিতে আনাচে কানাচে, আন্ধারে পিঁধারে সিন্ধারে, আসছে ফাগুন রঙের আগুন জ্বলতে জ্বলাতে সবারে। পোয়াড়ে পোহালে বাঁধা টাড়ে, পুকুর পাড়ে আড়ে, ঝোপে ঝাড়ে, আন্দুরিয়ে ধান্দুরিয়ে, লেতাড়ে লেতাড়ে, ফাগুন এলো রে দদারে, দিলেক সবারে বদারে। থ্যাংক ইউ। এগুলো সব যাত্রার জন্য। So I always hopeful, grateful to our own art form, যেটা সবাই যাত্রা। থ্যাংক ইউ।